যখন দল পরিষদীয় দল বিভক্ত হয়েছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আদতেও থাকবে না বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সিম্বলটা থাকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে ইন্ডিয়া জোটের যে বৈঠকটা, সেটা কিন্তু ডেরেককে দিয়ে কার্যত অনুরোধ করে কিন্তু এইটা আয়োজন করা হয়েছিল, যাতে করে তিনি সর্বভারতীয় স্তরে তার পরাজয়ের কাঁদুনিটা গাইতে পারেন এবং অ্যালিবাই হিসাবে ইলেকশন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন। কিন্তু সেটাও কিন্তু তিনি পারেননি কালকে বলতে। মানে যেটা বলেছেন সেটা কিন্তু সবাই একই সুরে নেয়নি, কারণ তার আগেই রাহুল গান্ধী ভোট চুরির যে তত্ত্বটা বিহারে এস্টাবলিশ করেছিলেন, উনি সেই বক্তব্যটা রেখে তখন কিন্তু তৃণমূল সেটা নিয়ে কটাক্ষ করেছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের যে দিল্লি যাত্রা, এটা কিন্তু কার্যত ব্যর্থ। এবং যখন তিনি ইন্ডিয়া জোটের বৈঠক করছেন, কাঁদুনি গাইছেন, তখন কিন্তু তার দল, সংসদীয় দলটা ভেঙে গেছে। মানে তখন মানে কেন্দ্রীয় মন্ত্রীর ঘরে বৈঠক হচ্ছে এবং তারা আলাদাভাবে লবি তৈরি করে তিনি ইন্ডি জোটের বৈঠকে 1.5 কিলোমিটারের মধ্যে তার 20 জন বেরিয়ে গেলেন। এবং আমি আপনাকে বলছি, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন আপনি? যেদিন 2024 সালের লোকসভা নির্বাচনের আগে নীতিশ কুমারকে সামনে রেখে ইন্ডিয়া জোট চেয়েছিল যে বিকল্প মুখ হিসাবে নরেন্দ্র মোদীর বিকল্প মুখ হিসাবে আনতে, সেদিন আপনি একমাত্র বিরোধিতা করেছিলেন। সেদিন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জন্য ইন্ডিয়া জোট সর্বভারতীয় স্তরে বিকল্প শক্তি হিসাবে উঠে আসতে পারেননি। আপনি হঠাৎ করে মমতা এবং কেজরিওয়াল বিরোধিতা করেছিলেন। এবং শুধু তাই নয়, হঠাৎ করে রাহুল গান্ধীকে হতচকিত করে দিয়ে আপনি খাগড়ের নাম ঘোষণা করেন। খাগড়ের নাম যখন ঘোষণা করেন, রাহুল গান্ধীর তখন বিকল্প ছিল না, বাধ্য হয়ে সেটা মেনে নিতে হয়েছিল। অথচ রাহুল গান্ধীর পরিকল্পনা ছিল নীতিশ কুমারকে ইন্ডিয়া জোটের সাথে যুক্ত করে দিয়ে তাকে প্রধানমন্ত্রী পদে রেখে বিকল্প সন্ধান করা। বছরকে বছর ইন্ডিয়া জোটের পিঠে আপনি চাকু মেরেছেন, আপনি রক্তাক্ত করেছেন ইন্ডিয়া জোটকে। আপনি দিনের পর দিন আপনি যে দম্ভ দেখিয়েছেন ইন্ডিয়া জোটের মধ্যে, এবং বিভিন্ন রাজ্যে গিয়ে ইন্ডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেসকে পরাজয়ের মূল কারণ ছিলেন। কোথাও গোয়াতে, কোথাও ত্রিপুরাতে, কোথাও মানে মেঘালয়ে। আপনার রোলটা কি ছিল? কংগ্রেস বলেছে জোটের মধ্যে জোট। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পরাজিত, আজকে যখন আপনার দল ভেঙে গেছে, আপনি যখন আজকে মানে পথের ভিখারি, তখন আপনি সোনিয়া গান্ধীর কাছে গিয়ে আশ্রয় চাইছেন। সোনিয়া গান্ধী হয়তো সৌজন্য বশত হয়তো আপনাকে গলায় জড়িয়ে নিচ্ছে বটে, কারণ মানে কংগ্রেস দল একটা বৃহত্তম পার্টি, তার একটা সর্বভারতীয় রেসপন্সিবিলিটি আছে। কিন্তু পশ্চিমবাংলা কংগ্রেস কি করে ভুলবে যে কিভাবে রক্তাক্ত পশ্চিমবাংলা কংগ্রেসকে আপনি দিনের পর দিন করেছেন, কিভাবে কংগ্রেসের এমএলএদেরকে আপনি পুলিশ প্রশাসনকে দিয়ে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের দখল নিয়েছিলেন। কংগ্রেস কি করে ভুলবে যে একটা পুরসভা, ঝালদা পুরসভা, তার মানে সেই পুরসভাটা কংগ্রেসের দখলে যাচ্ছিল, তার কাউন্সিলরকে মার্ডার করে দিয়ে সেই পুরসভার দখল আপনি নিয়েছিলেন। ফলে কংগ্রেস কি করে ভুলবে যে হাজার হাজার কর্মীদেরকে, তাদেরকে মানে বিশেষ করে মুর্শিদাবাদে গাজার কেস দিয়ে দিনের পর দিন আপনি জেলে ফেলে রেখেছিলেন। কংগ্রেস দল কি করে ভুলবে যে জেলা পরিষদ, যে মুর্শিদাবাদের পুরো জেলা পরিষদটা দখল ছিল কংগ্রেসের, সেই জেলা পরিষদে আপনার মাত্র একজন সদস্য ছিল। সেই জেলা পরিষদের 59 জন সদস্যকে আপনি কিভাবে ভাঙিয়ে নিয়ে চলে এসেছিলেন। কংগ্রেস কি করে ভুলবে যে উত্তর দিনাজপুরের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতিগুলো কিভাবে আপনি দখল নিয়েছিলেন। ফলে আজকে মালদা তো অবশ্যই আছে তার মধ্যে। ফলে আজকে শুধু তাই নয় সুমনদা, একজন এমএলএ জিতেছিল সাগরদিঘির থেকে, বাইরন বিশ্বাস। সে ব্যবসার সাথে যুক্ত, তাকে ভয় দেখিয়ে সন্তুষ্ট করে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের শিবিরে পতাকা ধরিয়েছিল তৃণমূল কংগ্রেস। আজকে কংগ্রেস সেটা কি ভুলে যাবে? ফলে অধীর চৌধুরী প্রশ্ন তুলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমি বলছি যে সর্বভারতীয় স্তরে দুদিন কাটানোর পরেও সামান্যতম তিনি কিন্তু মানে শ্বাস নেওয়ার জায়গা তৈরি করতে পারেননি। আর রাজ্য কংগ্রেস তো মেনেই নিবে না। আমি আপনাকে বলছি, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি কোনো কিন্তু না থাকতো, আপনি সিআইডি তদন্ত সম্মুখীন হন। আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ কি যে এই মানে সই জালিয়াতির সাথে আপনি যুক্ত। ফলে সই জালিয়াতি যদি আপনি না করে থাকেন, এত কথা বলার কি আছে? আপনি সিআইডির সামনে সম্মুখীন হন। আপনি কেন সময় কিনছেন? আপনি কেন আদালতে ঘুরছেন? আপনি কেন একটা রক্ষা কবচের জন্য মানে প্রাণপাত করছেন? আপনি সিআইডির সামনে মানে সম্মুখীন হন, কিন্তু পারবেন না। আমি আপনাকে সম্বন্ধে দুটো জিনিস বলতে চাই। একটা হলো, এতদিন সিবিআই
ইডি তার বিরুদ্ধে যে তদন্ত কয়লা থেকে শুরু করে মানে শিক্ষক দুর্নীতি যে তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেগুলো কিন্তু রাজ্য সরকার পশ্চিমবাংলায় ছিল, সেই রাজ্য সরকারের সিআইডি বলুন পুলিশ বলুন বাধা হয়ে দাঁড়িয়েছিল, তারা তদন্তটাকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। আজকে কিন্তু সিবিআই এবং ইডি তারা রাজ্যে একটা কমফোর্টেবল সরকার আছে, সহযোগিতা করবে। ইতিমধ্যেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সিবিআই তদন্তের জন্য কোনো রকম রাজ্য সরকারের পরামর্শ লাগবে না, পারমিশন লাগবে না, স্বতঃপ্রণোদিতভাবে তারা এই ধরনের তদন্ত চালাতে পারবে। ফলে একটা সহায়ক রাজ্য সরকারে সিআইডি এবং ইডি মামলাগুলো আমি যতটুকু খোঁজ রাখি যে ইতিমধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করছে। এইবার ফর্জারি মামলায় অর্থাৎ সই ফর্জারির মামলাতে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন যে দিল্লিতে পালিয়ে পালিয়ে বেড়াবেন, আমার মনে হয় না যে সেখানে কিন্তু তিনি রেয়াত পাবেন। তিনি যদি মানে সত্যি তার যদি সপক্ষে যুক্তি থাকে, তার সিআইডি তদন্তের সম্মুখীন হওয়া উচিত, পরিষ্কার তার আত্মপক্ষ সমর্থন করা উচিত। না হলে কিন্তু যেভাবে সিআইডি তদন্তটা এগোচ্ছে, আমার ধারণা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়াটা এখন সময়ের অপেক্ষা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।